সেই ইনিংসটা শেষ করে আমি আসলে প্রফেশনাল অ্যাক্টর হওয়ার যে ইনিংস সেটা আসলে খেলতেই আসি নাই, আমি আসলে ডিরেকশনটাই দিতে আসছি। সো এখানে ব্যর্থতা বা এই জাতীয়, তবে হ্যাঁ যে অ্যাক্টররা যখন অনেক ম্যাচিউরড হয়, অ্যাক্টররা যখন একটা সময় গিয়ে একটা লেভেলে যায় বা তারা অনেক কিছু বুঝতে শিখে, তাদের তখন মনে হয় যে কারো কারো মনে হয় যে ডিরেকশনটা দিলে তারা ভালো। দেখেছি অনেকের মধ্যে আছে, যেমন আমাদের অনেক সেলিব্রিটি অ্যাক্টর আছে যাদের ডিরেক্টরিয়াল সেন্স খুব ভালো, ডিরেকশন দিলে খুব ভালো করবে, এটা কিন্তু আমরা বুঝি। মানে এটা কেন বুঝি, কারণ ওই সেটে তার অ্যাক্টিং ছাড়াও যে ডিটেইলিং বা ইনভলভমেন্ট ওইটা কিন্তু চোখে পড়ে, এবং এটা হয়, এটা হয় সত্যি কথা। কিন্তু আমি তো সেলিব্রিটি ছিলাম, সো যারা তখন সেলিব্রিটি বা আমি যখন সেলিব্রিটি তখন মানে যাদেরকে আমরা এখন দেখি সেলিব্রিটি, তারা আসলে তখন বাচ্চা নাই, নাই, তখন তারা নাই। তো সেই জায়গা থেকে আমি যখনই যার কাছে গেছি ওই সময় আমাকে খুব ওয়েলকাম করে নিছে সবাই। ও আচ্ছা, তুমি এতদিন পরে অ্যাক্টিং করো না কেন, তোমার তো অ্যাক্টিং করা উচিত, ডিরেকশন কেন দিচ্ছ, এই ধরনের একটা ভাইব ছিল আর কি। প্রকৃতির বুকে লুকিয়ে থাকা অপার সৌন্দর্য, অথবা গুণী শিল্পীর কল্পনাকে আমরা পরম যত্ন আর নিখুঁত দক্ষতায় ফুটিয়ে তুলি টাইলসের ক্যানভাসে। বিশ্বের 150টি দেশের মানুষের হৃদয় কেটেছে আরএকে সিরামিক্স। আরএকে সিরামিক্সের আছে বিশ্বমানের প্রযুক্তিতে তৈরি বিশ্বমানের টাইলস। তাই আপনিও আপনার স্বপ্নের টাইলসটি বুঝে নিন আরএকে সিরামিক্সের বিশাল রেঞ্জ থেকে। বর্ন ইন রাস আল খাইমা। আরএকে এদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি কোলাহল প্রেজেন্টস তানভীর তারেক শো। আজ আমি যার সাথে কথা বলবো তার সাথে পরিচয় দীর্ঘদিনের এবং দীর্ঘদিন পর দেখা, গোলাম সৌর আব্দুল। এবং পরিচয়ের ক্ষেত্রে আমি যদি বলি যে সোল মিউজিশিয়ান, চারণ শিল্পী, নির্মাতা, অভিনেতা এবং প্রায় সব ক্ষেত্রেই জাতীয় স্বীকৃতিও আছে অনেকগুলো। আমার নাম তানভীর তারেক। ভাই কেমন আছেন? আমার নাম গোলাম সৌর আব্দুল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। প্রথমে আসি যে ধরেন কি ভেবে আসলে আপনার যে যখন থেকে বুঝতে শুরু করেছেন তখন আপনার ক্যারিয়ার গোল বা স্বপ্নের গোলটা কি ছিল? আমাদের সময় আসলে যখন আমাদের বেড়ে ওঠা, তো ধরো এরকম যে আমাদের বাবা মারা চাইতেন যে আমরা ডক্টর ইঞ্জিনিয়ারই হব, এটা তো চাইতেনই সব বাবা মাই। এখনকার বাবা মারা হয়তো বা কেউ অন্য কিছু চায়, অন্য কিছু হোক, কিন্তু আমাদের সময় বাবা মা সবসময় চাইতো যে আমরা হয় ডাক্তার না ইঞ্জিনিয়ার, কিছু একটা তো হবো। কিন্তু আমাদের ব্যাপারটা একটু ডিফারেন্ট ছিল এই জন্য যে আমাদের একটু চয়েসের অপশনও ছিল, কারণ আব্বা এবং আমাদের ফ্যামিলি যেহেতু মিউজিক্যাল ফ্যামিলি, এবং আমাদের আসলে সকালবেলা আব্বার রেয়াজে ঘুম ভাঙতো, এবং এই অ্যাম্বিয়েন্সের কারণে আমাদের একটা ধরনের গ্রোন আপ হয় আর কি। আমার আর আমার বোনের, আমরা দুইজনই, পার্টিকুলারলি আমার বোন তো ডান্সের টিচার, সে এখন পড়ায় বাচ্চাদের স্কুলে, তো সব কিছু মিলানোই ছিল। কিন্তু আব্বা কখনো দেখতাম যে রিস্ক নিতে চাইতো না। আব্বা সবসময় বলতো যে হ্যাঁ ঠিক আছে, তুমি এটা করতেছো করো, কিন্তু তোমার আসলে মানে সিএ করা উচিত, তোমার আসলে মানে এমন কিছু করা উচিত যেটা আসলে তোমাকে একটা সিকিউরিটি দিবে, তারপরে তুমি তোমার কাজ করো। আমি কিন্তু আব্বার কথা মতো কিন্তু মার্কেটিংয়ে মাস্টার্স করে, MBM করে তারপরে কিন্তু আমি ব্যাংকে জয়েন করি। হ্যাঁ, সেটা 98-এ এবং তখন 99-এ। সো আমি কিন্তু 4-5 বছরের ব্যাংকারও। তো তখন আমার ভালো লাগে নাই আসলে বিষয়টা। আমি খুব মানে জব স্যাটিসফ্যাকশন আমার ছিল না মোটেও। শেষের দিকে হঠাৎ করে, এটা অদ্ভুত একটা গল্প, তুমি জানি না তুমি কেন জিজ্ঞেস করছো, আমার মনে হয়েছে। এটা গল্পটা হচ্ছে এরকম যে আমার সাথে সাগর ভাইয়ের হঠাৎ একদিন দেখা। আচ্ছা, ফরিদুর রেজা সাগর, আমাদের সাগর ভাই। তো সাগর ভাই সিদ্ধেশ্বরীতে তখন চ্যানেলে ইমপ্রেসের প্রোডাকশন হাউসটাতে তখন বসেন। তা আমি গেছি, আমি শুধুই গেছি, এমনি তার কোনো কারণ নেই। মেবি বার্থডে ছিল ওর সামথিং। সাগরের সাথে বহুদিন দেখা হয় না, সাগর ভাই এত আদর করে, তা আমি সাগরের সাথে দেখা করতে গেছি। সাগর ভাইয়ের সাথে দেখার পর আমি বললাম যে সাগর ভাই, ব্যাংকের চাকরি আমার ভালো লাগে না। তারপরে বললো তুমি কী করতে চাও তাহলে? আমি বললাম যে আমি তো স্ক্রিপ্টিং করি, আমরা তো আসলে ক্রিয়েটিভ রাইটিংয়ের সাথে আছি, আমি তো একটু ডিরেকশনও দিতে চাই।
বাহ। সাগর ভাই বলছে কি জানো, সাগর ভাই বলছে তুমি খুব ভালো আছো তো এই জন্য তোমার ভূতে গিলাচ্ছে। তো তারপরে আমাকে ফাইন্যান্স করে এবং প্রথম আমাকে সুযোগ দেয় হচ্ছে সাগর ভাই। আচ্ছা আচ্ছা। এবং আমার হচ্ছে প্রথম দিককার সময়ের প্রায় অনেক কাজের পৃষ্ঠপোষক ছিলেন হচ্ছে সাগর ভাই। এবং সাগর ভাই আসলে আলটিমেটলি আমাকে আবার ব্যাক করায়। হ্যাঁ রাইট। কিন্তু ধরেন একেবারে এই 9টা 5টা জব থেকে এই যে কাজে ঢুকলেন এবং কোনো রকম আগের একটা এক্সপিরিয়েন্স ছাড়া, তো সেই জায়গা থেকে একটা জব রেসপন্সিবিলিটি প্লাস এই যে টাকাটা যে ঠিকঠাক মতো ইউটিলাইজ করতে পারছি কিনা, কতটুকু প্রডিউসার হ্যাপি হবে, পরের কাজটা পাবো কিনা, এরকম কোনো রিস্ক ছিল না? ছিল আসলে ওই সময় আমার মনে হয় যে একটু বয়স কম, 1 নম্বর 2 নম্বর রিস্ক নেওয়ার মতো তখন একটা ক্ষমতা ছিল এক ধরনের। এবং আমি একদিনের নোটিসে আমি তখন ম্যারিড, আমি তোমার ভাবিরে বললাম যে আমি চাকরিটা ভালো লাগতেছে না, তো কি করবো? তো ভাই বলছে ছেড়ে দাও, চলো ছেড়ে দিয়ে আমরা দার্জিলিং যাই। আচ্ছা। এবং আমরা ছেড়ে দিয়ে তার 2 দিনের না 3 দিনের মাথায় আমরা দার্জিলিং চলে গেছি, আমি রিজাইন দিয়ে। আচ্ছা। এবং আসার পরে আমার বউ বলতেছে এখন কি করবো, আমরা জানি না আমি কি করবো। তো এই ছিল আর কি বিষয়গুলো, এই ছিল যাই হোক, মানে প্রত্যেকের জীবনে তো আসলে ফ্যামিলিটা অনেক বড় ব্যাপার। সাগর ভাই অনেকেই এইরকম ভাবে সাপোর্ট দিয়েছেন, কিন্তু আর্টিস্টদের ক্ষেত্রে যেটা হয়, প্রথম নির্মাতা বা কাজ করার ক্ষেত্রে আর্টিস্টদের ভেতরে একটা অ্যাসোসিয়েট তৈরি হয়, কেউ কেউ সাপোর্ট দেয়, কেউ ইগনোর করে। আপনার কাছে এই গল্পটা, অ্যাসোসিয়েটের গল্পটা কেমন? এটা হয় সত্যি কথা, কিন্তু আমি তো সেলিব্রিটি ছিলাম। হ্যাঁ। সো যারা তখন সেলিব্রিটি বা আমি যখন সেলিব্রিটি তখন মানে যাদেরকে আমরা এখন দেখি সেলিব্রিটি, তারা আসলে তখন বাচ্চা নাই। হ্যাঁ নাই, রাইট। তখন তারা নাই। তো সেই জায়গা থেকে আমি যখনই যার কাছে গেছি ওই সময় আমাকে খুব ওয়েলকাম করে নিছে সবাই। ও আচ্ছা, তুমি এতদিন পরে আর অ্যাক্টিং করো না কেন, তোমার তো অ্যাক্টিং করা উচিত, ডিরেকশন কেন দিচ্ছ, এই ধরনের একটা ভাইব ছিল আর কি তখন সবার। এটা আমাকে খুব বেশি স্ট্রাগল করতে হয়নি। আচ্ছা আচ্ছা। নওয়াজুদ্দিন সিদ্দিকী একটা ইন্টারভিউতে বলছিল যে একটা নির্মাতাদের ক্ষেত্রে একটু মজা করে বলছিল যে ব্যর্থ নির্মাতারা একসময় নির্মাতা, ব্যর্থ অভিনেতারা একসময় নির্মাতা হতে চায় বা ভালো নির্মাতা হয়ে ওঠে। এটা কতটুকু? এটা উনি যেটা বলছে এটা কিছু অংশে তো সত্যই, মানে আমি তো মনে করি সত্যই, কিন্তু আসলে আমি তো কাজ মানে শুরুই করতে পারি নাই। মানে আমি আমার আসলে একটা ইনিংসই খেলেছি, যেটা হচ্ছে যে আমার ঠিক ছোটবেলার যে জায়গাটা, সেই ইনিংসটা শেষ করে আমি আসলে প্রফেশনাল অ্যাক্টর হওয়ার যে ইনিংস, সেটা আসলে খেলতেই আসি নাই, আমি আসলে ডিরেকশনটাই দিতে আসছি। সো এখানে ব্যর্থতা বা এই জাতীয়, তবে হ্যাঁ যে অ্যাক্টররা যখন অনেক ম্যাচিউরড হয়, অ্যাক্টররা যখন একটা সময় গিয়ে একটা লেভেলে যায় বা তারা অনেক কিছু বুঝতে শিখে, তাদের তখন মনে হয় যে কারো মনে হয় যে ডিরেকশনটা দিলে তারা ভালো করবে। এটা ট্রু, এটা কিন্তু এক ধরনের ট্রু ফিলিং আমি দেখেছি অনেকের মধ্যে আছে। যেমন আমাদের অনেক সেলিব্রিটি অ্যাক্টর আছে যাদের ডিরেক্টরিয়াল সেন্স খুব ভালো, ডিরেকশন দিলে খুব ভালো করবে, এটা কিন্তু আমরা বুঝি। মানে এটা কেন বুঝি? কারণ ওই সেটে তার অ্যাক্টিং ছাড়াও যে ডিটেইলিং বা ইনভলভমেন্ট, ওইটা কিন্তু চোখে পড়ে এবং তখন বোঝা যায় যে না, ও আসলে খুবই কন্টেন্টটাকে আসলে শুধুমাত্র ওর পয়েন্ট অফ ভিউ থেকে দেখতেছে না। আচ্ছা আচ্ছা। ওর মধ্যে এক ধরনের ডিরেকশন বা একটা ডিরেক্টোরিয়াল একটা ব্যাপার আছে, মানে টেন্ডেন্সি আছে, যেটার থেকে আসলে কাজ ভালো হয়। আচ্ছা দুল ভাই একটু বলেন যে এখন অনেকে নির্মাতা আছে, অনেক নির্মাতা এসিটে এসে বলেছেন যে এখন অনেক নতুন নির্মাতাদের ভেতরে মোরাল সেন্সটা নাই, সেন্সেবল না। ঠিক আছে, আমার এই সময় চটকদারি কি হবে, কি করলে আমি ভিউটা পাবো, ওইভাবেই আসলে গল্পটা গোছায় এবং তারা কন্টেন্ট দিয়ে যে কোনোভাবে প্ল্যাটফর্মে দেয়। তো এই মোরাল সেন্সটা আসলে থাকতে হবে এমন তো কোনো আইনও নাই যে না থাকলে আপনি কাজটা করতে পারবেন না। তো এই জায়গায় অস্বস্তি লাগে না আপনাদের মতো মানুষদের? আসলে আমি তোমাকে প্রথমত কি জানো, প্রথম পুরো বিষয়টার সাথেই তো আসলে ব্যবসা জড়িত। হ্যাঁ, মানে ব্যবসাটা জড়িত, এটা মূল বিষয় আর কি। আমি তোমাকে সিম্পল একটা এক্সাম্পল দিই। ধরো ওটিটি, ওভার দ্য টপ কন্টেন্ট ডিজাইন করা হয়েছে কেন? মানে এখানে আসলে আমরা এক্সক্লুসিভ সব কন্টেন্ট দেখতে পাবো এবং যারা কাজ করবে তারা তাদের বেস্টটাই দিতে পারবে এখানে। এই ধরনের একটা ব্যাপার কিন্তু ওটিটি, এই জন্যই ওটিটিকে আলাদা করা হয়েছে। মানে এটাকে এক্সক্লুসিভলি তোমাকে টাকা দিয়ে কিনে তোমাকে দেখতে হবে। ঠিক যেমন আমাদের সিনেমা হলটা অনেক বেশি এক্সক্লুসিভ আমি মনে করি। যেমন ধরো আমি তো এক বাক্যে বলি যে বাংলাদেশে টপ সুপারস্টার হচ্ছে শাকিব খান। কেন আমি বলি এই জন্য, শাকিব খানকে আমার এই জন্য খুব পছন্দ যে কখনো কোনো ইন্টারভিউতে সে আসলে নিজের কথা ছাড়া কারো কথা বলে না। এই কারণে পছন্দ।
এই কারণে আমাকে খুব পছন্দ, এই কারণে পছন্দ যে সে আসলে জানে যে স্টারিজমটাকে কিভাবে মেনটেন করতে হয়। একটা স্টার যে সত্যিকার অর্থে একটা বাজে কথা কখনো বলতে পারে না, হ্যাঁ, কারণ তার পিছনে এত এত ফলোয়ার্সরা থাকে যে যারা আসলে সুন্দরটাই দেখতে চায়, সুন্দরটাই শুনতে চায়। তো দ্যাটস ওয়াই আসলে ওকে আমার পছন্দ। এবং এইটা আমি জানি যে এটা ওর ভেতরগত শিক্ষা থেকেও করে, আচ্ছা একদমই, কিন্তু এটা সে নিজের থেকে করে, এটা আমার একদমই, এটা আমার বিশ্বাস। আমি তার সাথে এর মধ্যে তার বাড়িতে একটা কাজের ব্যাপারে আমাদের মিটিং হয়েছে, তো তখনও আমি দেখছি তাকে যে খুব মনোযোগ দিয়ে গল্প শোনে এবং খুবই পজিটিভ ভাইব দেয় এবং সব কিছুতেই, মানে সব কিছুতেই। তো এখন দেখো এই যে তুমি বললা যে এক্সক্লুসিভ করা বা এই যে তোমার বলে ফেলতেছে, তুমি দেখবে নাটকের ক্ষেত্রে ইউটিউবে তুমি যে কেউ ঢুকতে পারে আসলে ডাটা কিনে, তো সেখানে আসলে খুব বেশি তোমার খুব গ্রহণযোগ্য বা খুব দামি কিছু বা খুব ক্লাসিক কিছু তুমি বলতে হবে নট নেসেসারি, এখানে তোমার বিক্রি হইতে হবে। আচ্ছা, কিন্তু আসলে এটা খুব মানে ধরো নেটফ্লিক্সের কথাই যদি আমি বলি, যে নেটফ্লিক্স আসলে এই দরজাটা অনেক সুন্দর ওপেন করে দিচ্ছে যে ঠিক আছে নেটফ্লিক্স এখানে অনেক কিছু থাকতে পারে, এখানে অনেক কিছুই থাকবে, কিন্তু এক্সক্লুসিভ জিনিস আসলে আমার এখানে থাকবে। সো দিস ইজ, এটা আমার কাছে খুব ইউনিক মনে হয়েছে। তো তুমি যে তোমার প্রশ্নে আসি যে যারা আসলে সস্তা কন্টেন্ট বানায়, আমি মনে করি যে ওরা এক ধরনের ব্যালেন্স করে, ইকোলজিক্যাল ব্যালেন্স করে আসলে। আচ্ছা, হ্যাঁ, এক ধরনের বিজনেসটাকে বা ট্রেনটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য ওদের হেল্পটাও কিন্তু জরুরি আমি মনে করি। মানে ইন্ডাস্ট্রিতে তাদের অ্যাকসেপ্টেন্স মানে বিলং করেন করুক, এটা চান আপনি? না, আমি কখনোই জাজমেন্টাল হতে চান? আমি জাজমেন্টাল হতে চাই। আমি এটা বলতে চাই যে এন্টারটেইনমেন্টের জায়গাতে তুমি একটা জিনিস দেখো যে আমাদের মানে অবিসংবাদিত কথা সাহিত্যিকদের মধ্যে হুমায়ুন আহমেদের নাম আসবে, কিন্তু জীবদ্দশায় বা হুমায়ুন আহমেদকে এখনো তুমি ইন্টেলেকচুয়ালদের সামনে যদি তুমি নিয়ে যাও ওনাকে বা ওনার লিটারেচারকে নিয়ে যাও, এখনো ধরো অনেকে এটাকে লিটারেচারই মনে করে না। তো এটা আসলে পার্সপেক্টিভ ওয়াইজ আমাকে দেখতে হবে যে আমি আসলে কাকে নিব কাকে নিব না। এটা আমি বলে দিলে বা আমি যদি জাজমেন্ট দিই, আমি বলবো যে না, এদের কোনো জায়গায় থাকা উচিত না। তুমি যদি আমাকে বলো এটা বলতে, কেন জায়গা থাকবে? কারণ রাস্তা থেকে যদি কেউ উঠে এসে সে যদি একটা উল্টাপাল্টা কিছু বলতে চায়, সেটা নিশ্চয়ই মানুষকে এন্টারটেইন করুক, আমি চাবো না। একদমই।